বিরাট কোহলি এরকম কেন করছিল? বিরাট কোহলি এবং ট্রাভিস হেডের মধ্যে কি এমন হয়েছিল যে ম্যাচ শেষ হওয়ার পর তারা হ্যান্ডশেকটা পর্যন্ত করলো না? এই নিয়েই ডিসকাশন করব এবং তার সাথে কেকেআর ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচে কেকেআরের প্লেইং 11 কি হবে, কারণ রঘুবংশী চোট পেয়ে বের হয়ে গেছে, সে আইপিএল খেলবে না। এবং কেকেআরকে জিততে হলে, দিল্লি ক্যাপিটালসের সাথে জিততে হলে কত রানে জিততে হবে বা কত ওভারের মধ্যে জিততে হবে, পুরো ডিটেলসেই এই নিয়ে আলোচনা করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কথা বলবো বিরাট কোহলি ভার্সেস ট্রাভিস হেড। তো যখন ট্রাভিস হেড আউট হয়ে ফিরছে তখন বিরাট কোহলির এরকম একটা রিয়াকশন থাকে, যেটা বিরাট কোহলির কাছে আমরা আশা করি। এরকম রিয়াকশন প্রত্যেকটা বোলার্সদের মধ্যেও হওয়া উচিত, যেটা আমার পার্সোনালি মনে হয়। এই রিয়াকশনটা, এই অ্যাগ্রেশনটা বোলার্সদের মধ্যেও থাকা উচিত, যেটা তোমার বিরাট কোহলি বারবার দেখায়। তো চলো এখান থেকেই শুরু হয় আসল মজাটা। তারপর বিরাট কোহলি আসে ব্যাট করতে। বিরাট কোহলি যখন ব্যাট করতে আসে, ট্রাভিস হেডকে বলে, ভাই একটু বল করো আমার সামনে, অফ স্পিন একটু করে দেখাও। যদি এক্সাক্ট লাইন বলি যে বিরাট কোহলি কি বলেছিল, তাহলে সে বলেছিল কাম অ্যান্ড বোল সাম অফ স্পিন ইন ফ্রন্ট অফ মি, এবং হাত দিয়ে সে কিছু জেস্টারও করেছিল। আর এর কারণটা আমরা সবাই জানি, কারণ ট্রাভিস হেড ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে খেলেনি। ট্রাভিস হেড কি করে, ও ব্যাট করে ড্রেসিং রুমে চলে যায়, কিন্তু আজকে সে যায়নি ভাই। আজকে পুরো ম্যাচটা খেলছিল, সেই জন্য তোমার বিরাট কোহলি মজা নিচ্ছিল। ভাই একটু বল করে দেখাও আমার সামনে, একটু অফ স্পিনটা করে দেখাও তোমার। দেন বিরাট কোহলি যখন আউট হয় তখন ট্রাভিস হেড তাকে বলে, আমি তো ভাই বল করতেও এলাম না, তুমি তার আগে আউট হয়ে গেলে। এক্সাক্ট লাইনটা হচ্ছে, মেট ইউ গট আউট ইভেন বিফোর আই ক্যাম টু বল। এটা তোমার ট্রাভিস হেড বিরাট কোহলিকে বলেছিল। আর ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি ট্রাভিস হেডের সাথে হাতটাও মেলালো না। এটা দেখো ভাই, আমি বলবো ইগো। এটা আমি বলবো বিরাট কোহলির ইগো ভাই, এরকম করা উচিত না। যদিও আমি ভিতরের ব্যাপারটা জানি না যে বিরাট কোহলি এই ছোট ছোট জিনিসগুলোতে তোমার হাত মেলাবে না। ম্যাচের মধ্যে তুমি যা ইচ্ছে করো। মনে আছে ঋষভ পান্ত এবং তোমার ওই টিম পেন পার্ট টাইম ক্যাপ্টেন, কত কিছু নাই বলা হয়েছিল। আমরা এটা বরাবর দেখে আসি, কত কিছু না বলা হয়েছিল। যদি ট্রাভিস হেড এরকম বলেছে যে তুমি ওডিআই প্লেয়ার, তুমি টেস্ট প্লেয়ার, তুমি টি-20তে কি করছো, তুমি 255 রান চেস করতে পারবে না, হ্যান ত্যান যা ইচ্ছে বলতে পারে, স্লেজিং করতেই পারে। কিন্তু ভাই ম্যাচে যেটাই হচ্ছে, আমি বলবো ম্যাচের পর হাত মেলানোটা খুবই একটা ভালো জিনিস। এই জন্যই স্পোর্টসটাকে বলে একটা জেন্টালম্যানের গেমস, ক্রিকেটটাকে বলে জেন্টালম্যানস গেমস। তো এইটা আমি বলবো বিরাট কোহলির কাছে অ্যাটলিস্ট আমি তো আশা করি না। সো ফাইনালি আমি এটাই বলবো, ম্যাচে যা হচ্ছিল সব কিছু ঠিক ছিল। ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি হ্যান্ডশেকটা করলো না, ওটাই বলবো একটু খারাপ হলো। এরকম করা উচিত না অ্যাজ এ ক্রিকেটারকে। যে কোনো স্পোর্টসকে বলি, যে কোনো স্পোর্টসে যে প্লেয়ারই খেলছে, আমি সবাইকেই এটাই বলবো। আর এই ম্যাচটা নিয়ে একটু শর্টে কথা বললে, এসআরএইচ টস জিতে ব্যাটিং করে অভিষেক শর্মা 22 বল আই থিঙ্ক 56 রান করেছিল, 2-3টে চান্স পেয়েছিল। আর এই বছর আইপিএলে কি হচ্ছে ভাই, সবাই চান্স পাচ্ছে, কেবল কেকেআরে আছে যে একটা ভালো ফিল্ডিং করছে, বাকি প্রত্যেক টিমেই ক্যাচ ছাড়ছে। দেন ঈশান কিষেনও 46 বলে 79 রান করে, এবং যে ক্লাসন আছে ভাই, সেও হাফ সেঞ্চুরি মারে, এবং সে হাফ সেঞ্চুরিটা করার সাথে সে 600 রান করে ফেললো, যেটা একটা মিডল অর্ডারের ব্যাটসম্যানের জন্য আইপিএলের ইতিহাসে একটা সিজনে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান 600 রান করেনি। সেটা তোমার ক্লাস রান করে দেখালো। মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে প্রথমবার কোনো ব্যাটসম্যান 600 রান করলো, এবং এই তিনজনের জন্যই 255 এসআরএইচ করে দিল। সেই সময় মনে হচ্ছিল এসআরএইচ টপ 2-এ যেতে পারে, কারণ যদি আরসিবিকে 165 রানের মধ্যে হারাতে পারতো তাহলে এসআরএইচ চলে যেত ভাই টপ 2-এ। তো আরসিবির ভেঙ্কটেশ্বর শুরুটা দারুণ করে, ওরা চেজ করবো এই মাথায় নিয়েই খেলছিল, কিন্তু ওই 1-2 উইকেটের পর ওরা বুঝে গেল ভাই আমাদেরকে জিতলে হবে না, আমাদেরকে ওই 165 রানটা করলে আমরা বেঁচে যাবো, আমাদের টেনশন নেই। কারণ প্লে অফে গেলে কতটা, দুটো ম্যাচ চান্স পায়, দুটো ম্যাচ। সো প্লে অফে যদি যেতে পারে, মানে টপ 2-এ যদি যেতে পারে, তাহলে ফাইনালে যাওয়ার চান্সটা কতটা বেশি সেটা আমরা সবাই জানি। তো সেটাই আরসিবি করলো, রজত পাতিদারও হাফ সেঞ্চুরি করলো, যেটা ওদেরকে করা উচিত ছিল। সো এখানে আরসিবি ঠিকই করেছিল, ভুল বলবো না। তাই আরসিবি হেরে গেল পয়েন্ট টেবিলে র্যাঙ্ক 1-এ, জিটি নাম্বার 2-এ, এবং তোমার এসআরএইচ নাম্বার 3-এ, এবং 4 নম্বরের জন্য কেকেআর, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কেকেআর, মানে সবাই ফাইট করবে। আজ আছে এলএসজি ভার্সেস পাঞ্জাব কিংস 11। এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট পাঞ্জাব কিংসের জন্য, কারণ এলএসজি যদি পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয় তাহলে পাঞ্জাব কিংসও বাই বাই হয়ে যাবে, তখন বাঁচবে কেবল কেকেআর এবং রাজস্থান রয়্যালস।
এবং তার আগের দিন দুপুরে ম্যাচ আছে তোমার এমআই ভার্সেস আরআর। সেইখানে যদি আরআর হেরে যায় তাহলে আরআরও বাই বাই হয়ে যাবে এবং কেকেআরকে কেবল সিম্পলি জিতলেই হবে। জাস্ট নর্মালি ম্যাচটা তুমি জিতে যাও, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দাও, কেকেআর পৌঁছে যাবে। যদি তোমার পাঞ্জাব কিংস এবং আরআর দুজনেই হেরে যায়, কিন্তু যদি রাজস্থান রয়্যালস হেরে গেল, জিতে গেল তো রাজস্থান রয়্যালস যাচ্ছে, সেটা তোমার কেকেআর জিতুক, পাঞ্জাব জিতুক না জিতুক, রাজস্থান রয়্যালসের সেই দিক দিয়ে দেখলে টেনশন নেই। রাজস্থান রয়্যালস কেবল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই তারা পৌঁছে যাবে। কিন্তু যদি রাজস্থান রয়্যালস হেরে গেল এবং পাঞ্জাব কিংস 11 জিতে গেল, দেন কেকেআরকেই ম্যাচটা জিততেই হবে। আর সেই জন্য ভাই কেকেআরকে অ্যাটলিস্ট 14 ওভারের মধ্যে 15 ওভারের মধ্যে ম্যাচটা ফিনিশ করতেই হবে, যে হবে হোক। কারণ পাঞ্জাব কিংস যদি জিতে যায় তাহলে পাঞ্জাব কিংসের নেট রান রেটটা আরও ভালো হয়ে যাবে। এখন যে নেট রান রেটটা আছে সেখানে কেকেআর যদি 16 ওভার 17 ওভারের ম্যাচটা জিতে যায় তাও কেকেআর চলে যাবে, কিন্তু যদি পাঞ্জাব কিংস জিতে যায় তাহলে নেট রান রেটটা আরও ভালো হবে। তো আমার মনে হয় তখন 15 ওভারের মধ্যেই কেকেআরকে জিততেই হবে। যদি তোমার পাঞ্জাব কিংস 180-190 রান করে, সরি দিল্লি ক্যাপিটালস 180-190 রান করে, তাহলে কেকেআরকে ওটা 15 ওভার 16 ওভারের মধ্যে ম্যাচটা জিততেই হবে। সেই জন্য কেকেআরের প্লেইং 11-এ প্রথমেই বলবো আমি ফিন অ্যালেন, সুনীল নারায়ণ ওপেনিং করাও ভাই। ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাও। 3 নম্বরে টিম সাইফার্ট, 4 নম্বরে ক্যামরন গ্রিন, 5 নম্বরে রিঙ্কু সিং। এইটা টপ 5 হওয়া উচিত কেকেআরের। কারণ তোমাকে ভাই 14 ওভার ম্যাচটা ফিনিশ করতে হবে, সেই জন্য তোমার বেস্ট হিটার্সদেরকে টপ 5-এ খেলাতেই হবে। দেন তোমার মনীষ পান্ডে আছে, রাহানে আছে, অনুকূল রয় আছে, তোমার যাকে ইচ্ছে খেলাতে পারো। কিন্তু আমার মনে হয় ফিন অ্যালেন, সুনীল নারায়ণ ওপেনিং, 3 নম্বরে টিম সাইফার্ট, 4 নম্বরে ক্যামরন গ্রিন, 5 নম্বরে রিঙ্কু সিং, এটা টপ 5 হওয়া উচিত যেটা আমার মনে হয়। কারণ যদি তোমাকে 14 ওভারের মধ্যে ম্যাচটা জিততে হবে, আর যদি তোমার রাজস্থান রয়্যালস জিতে গেল তাহলে ভাই তুমি যাকে ইচ্ছে খেলাও, যেমনই করো, যাই করো, এক্সপেরিমেন্ট যাকে ইচ্ছে খেলাও, তেজ সিং ধাইয়া কি তুমি যাকে ইচ্ছে, ব্লেসিং মুজারবানি, কোনো টেনশন নেই। রাহানাকে বুস করে দাও, ক্যামরন গ্রিনকে বুস করে দাও, কোনো টেনশন নেই। কিন্তু যদি রাজস্থান রয়্যালস হেরে গেল এবং পাঞ্জাব কিংস 11 জিতে গেল তাহলে কেকেআরের টপ 5 এটাই হওয়া উচিত যেটা আমার মনে হয়। আর যদি পাঞ্জাব কিংসও হেরে গেল, রাজস্থান রয়্যালসও হেরে গেল, তাহলে কেকেআরকে ভাই সিম্পল যেটা করছে এখন তোমার রাহানে ফিন অ্যালেন ওপেনিং করছে, ওকে করাও। মনীষ পান্ডেকে 3 নম্বরে খেলাও, 4 নম্বরে ক্যামরন গ্রিনকে, 5 নম্বরে রিঙ্কু সিংকে, 6 নম্বরে ধাইয়াকে, অনুকূল মানে যেমন খেলাচ্ছ আর কি সেরকম খেলাও। যদি পাঞ্জাব কিংস এবং তোমার রাজস্থান রয়্যালস দুজন হেরে গেল তাহলে, আর যদি পাঞ্জাব কিংস জিতে গেল তাহলে আমি বললাম টপ 5 এটা হওয়া উচিত। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে। টেক কেয়ার, সি ইউ।